সবাইকে আবারও নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নোটবুক সিরিজে একাদশ শ্রেণীর বাকি 3টি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিওতে সিলেবাসের প্রথম 2টি কবিতা এক্সট্রা ক্লাসে দেখেছো। নোটবুক সিরিজ পার্ট 2। আজ যে 3টি কবিতা নিয়ে আলোচনা করব সেগুলি হলো দ্য সিক রোজ উইলিয়াম ব্লেক, 2 নম্বরে রয়েছে ব্রাদারহুড অক্টাভিও পাজ এবং 3 নম্বর ডেব্রেক হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আলোচনায় থাকবে শর্ট ডিসকাশন অন পোয়েট অ্যান্ড পোয়েম, টাইটেল অ্যান্ড থিম অফ দ্য পোয়েম, টেক্সট বুক ওয়াইজ রিডিং অফ দ্য টেক্সট অফ পোয়েম উইথ ক্লিয়ার বেঙ্গলি মিনিং অ্যান্ড এক্সপ্রেশন। চলে আসি আজকের প্রথম কবিতা দ্য সিক রোজে। কবিতার নামকরণ থেকে বুঝতে পারছি দ্য সিক রোজ অর্থাৎ অসুস্থ গোলাপের কথা কবি হয়তো এখানে বলবেন। যাই হোক, বিস্তারিত যাওয়ার আগে দেখে নিই তোমাদের টেক্সট বুক মাইন্ডস্কেপসে পোয়েট এবং পোয়েম সম্পর্কে কি রয়েছে। তোমরা টেক্সট বই দেখো, উইলিয়াম ব্লেক 1757 to 1827 ওয়াজ আ নোটেড পোয়েট, বিখ্যাত কবি, পেইন্টার, চিত্রকর অ্যান্ড এনগ্রেভার, খোদাই কর্মী। হি ইজ আ ফেমাস ফিগার অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। ইংরেজি যে সাহিত্যে যে রোম্যান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল তার একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি। ব্লেকস পোয়েট্রি ইজ মার্কড বাই ইন্টেন্স স্পিরিচুয়াল ভিশনস। উইলিয়াম ব্লেকের কবিতার মধ্যে আমরা কী পাই? ইন্টেন্স স্পিরিচুয়াল ভিশনস, একটা আধ্যাত্মিক মতাদর্শ পাই। Some of his famous works are Songs of Innocence, Songs of Experience, Marriage of Heaven and Hell. তার কয়েকটি বিখ্যাত কাজের মধ্যে হলো এগুলো। এবার কবিতা সম্পর্কে কি রয়েছে? ব্লেক wrote 2 sets of poems, Songs of Innocence and Songs of Experience. কবি 2টি কবিতাগুচ্ছ লিখেছিলেন, একটা হলো Songs of Innocence আর একটা হচ্ছে Song of Experience. The Sick Roach occurs as part of the Songs of Experience. আর এই সিক রোজ কবিতাটি সংস অফ এক্সপিরিয়েন্স এই কবিতা গুচ্ছরই একটি। দ্য পোয়েট মেনশনস থ্রু দ্য সিম্বলস অফ দ্য রোজ অ্যান্ড দ্য ওয়ার্ম হাউ ইন্টেন্স এক্সপিরিয়েন্স প্রেজ আপন আনপলিউটেড ইনোসেন্স। কবি উল্লেখ করছেন গোলাপ এবং সেই কীট এর ছবির মাধ্যমে, প্রতীকের মাধ্যমে যে কীভাবে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা, আনপলিউটেড ইনোসেন্স অকলুষিত নিরীহতার উপর প্রভাব ফেলে, অর্থাৎ তাকে শিকারের মতো ব্যবহার করে। দ্য পোয়েম অ্যাট এ গ্লান্স, সংক্ষেপে কবিতাটি। টাইটেল দ্য সিক রোজ, সোর্স উৎসগ্রন্থ সংস অফ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন প্রকাশকাল 1794, থিম বিষয় কি? করাপশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ বিউটি অ্যান্ড ইনোসেন্স, সৌন্দর্য এবং নিরীহতার ধ্বংস এবং কলুষিতকরণ। টাইপ অফ ওয়ার্ক, কোন ধরনের সৃষ্টিকর্ম? লিরিক পোয়েম, মূলত গীতি কবিতা। রাইম স্কিম ABCB DEFE। রাইম স্কিম সম্পর্কে আমরা প্রথম পর্বে কিছুটা হলেও বলেছি। এবার চলে আসি টেক্সটে। দ্য সিক রোজ উইলিয়াম ব্লেক, অসুস্থ গোলাপ উইলিয়াম ব্লেক। ও রোজ দ্য ওয়ার্ড সিক, ও গোলাপ তুমি অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম, সেই অদৃশ্য কীট, দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটি রাত্রে উড়ে এসেছিল। ইন দ্য হাউলিং স্টর্ম, সে প্রচণ্ড ঝড়ে। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে তোমার বিছানা খুঁজে পেয়েছে। অফ ক্রিমজন জয়, রক্তিম আনন্দের বিছানা। অ্যান্ড ইজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার কালো অন্ধকার গোপন ভালোবাসা। ডাস তাই লাইফ ডেস্ট্রয়, তোমার জীবনটাই ধ্বংস করে দিল। অসাধারণ এক ছোট্ট কবিতা। আমরা দেখলাম কিভাবে ইনোসেন্ট রোজ, নিরীহ গোলাপ, এক্সপিরিয়েন্স দ্বারা সেই অদৃশ্য ইনভিজিবল ওয়ার্ম এর দ্বারা কলুষিত হলো এবং তার জীবনটিকে ধ্বংস করল। এবারে চলে আসি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ফ্রেজ অর সেন্টেন্সেস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এগুলো আর রিডিং করছি না। এগুলো তোমাদের গাইড বইও রয়েছে, যদি মনে হয় তোমরা ভিডিওটি পজ করে এগুলো লিখে নিতে পারো বা গাইড বই দেখে নিতে পারো। এবারে চলে আসি প্রশ্নের ধরন, কোয়েশ্চেন টাইপ কীরকম হবে। তোমরা আগের পার্টে দেখেছো যে কবিতাগুলোর থেকে মূলত 3 ধরনের কোয়েশ্চেন হবে। একটা হলো MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটা SAQ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ। কোনটা কত মার্ক সেটা দেখে নাও স্ক্রিনে। এবার এই কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ, SAQ এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এগুলো পজ করে লিখে নিতে পারো বা তোমরা গাইড বইও এগুলো তোমরা পেয়ে যেতে পারো। MCQ এবং SAQ এর জন্য টিপস আমাদের একটাই,
তোমরা কবিতার টেক্সটগুলো খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, তাহলে প্রশ্নগুলোকে লোকেট করতে পারবে, চিনতে পারবে এবং উত্তর করতে পারবে। এগুলোর কোনো সাজেশন হয় না, এমসিকিউ এবং এসিকিউ সমস্ত কবিতাই তোমাদেরকে পড়ে রাখতে হবে। আর ডেসক্রিপ্টের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাছা বাছা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর চলে আসি দ্বিতীয় কবিতা ব্রাদারহুড, হোমেজ টু ক্লদিয়াস টলেমি, অক্টাভিও পাজ। কবি এবং কবিতা সম্পর্কে তোমাদের মাইন্ডস্কেপ টেক্সট বই কী রয়েছে পড়ি। ডিটাভিও পাজ লোজানো 1914 to 1998 was a Mexican writer. তিনি ছিলেন একজন মেক্সিকার লেখক অফ গ্রেট রিনাউন, বিখ্যাত লেখক ফ্রম দ্য 20th century, বিংশ শতকে। দ্য রিকারিং থিং অফ হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে যে বিষয়টি আবৃত হয়ে থাকে সেটি হলো ফিলোসফিক্যাল স্পেকুলেশন, একটা দার্শনিক মতাদর্শ অ্যাবাউট দ্য নেচার অফ টাইম অ্যান্ড লাভ, সময় এবং ভালোবাসা সম্পর্কে। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর, তার কয়েকটি বিখ্যাত কাজ হলো দ্য সানস্টোন, দ্য বাউ অ্যান্ড দ্য লায়ার 1956, দ্য ল্যাবাইরিন্থ অফ সলিটিউড 1963। তাহলে অক্টাভিও পাজ সম্পর্কে আমরা জানলাম, তিনি মূলত মেক্সিকান লেখক। কবিতা সম্পর্কে একটু পড়ে নিই। কবিতার সময় কী বলা হয়েছে? ইন দিস পোয়েম অফ 8 lines, এই 8 লাইনের কবিতায় দ্য স্পিকার কন্ডাক্টস অ্যান ইনকোয়ারি আপন দ্য ইনসিগনিফিকেন্স অফ ম্যান অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য ভাস্টনেস অফ ইউনিভার্স। বক্তা একটা প্রশ্ন ছুড়েছেন, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভাস্টনেস, বিশালতা, তার কাছে ক্ষুদ্র মানুষের যে তাৎপর্যহীনতা, সেটা সম্পর্কে একটা প্রশ্ন ছুড়েছেন। দেন এ রিয়েলাইজেশন অ্যাজ টু হিজ ইনক্লুশন ইন দ্য জেনারেল স্কিম অফ দ্য ইউনিভার্স ডনস অন দ্য স্পিকার। আর এই সময় তার মধ্যে একটা ভাবনা চলে আসে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সিস্টেমের মধ্যেই তিনিও একটি অংশ, এই ভাবনাটা বক্তার মধ্যে চলে আসে। হি রিয়েলাইজেস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইউনিভার্সাল ব্রাদারহুড, তিনি উপলব্ধি করেন আন্তর্জাতিক বা সার্বজনীন যে বিশ্ব ভাতৃত্ববোধ, সেটা সম্পর্কে বুঝতে পারেন। অফ অল বিংস ইন এ স্কিম অফ সেলেস্টিয়াল অর্গানাইজেশন, যে দেবমণ্ডলীয় যে পরিবার বা সংগঠন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে যে বিশ্ব ভ্রাতৃত্বের যে প্রয়োজনীয়তা, সেটি সম্পর্কে তিনি উপলব্ধি করেন। দি পোয়েম অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে কবিতাটি। টাইটেল ব্রাদারহুড, হোমেজ টু ক্লদিয়াস টলেমি। অরিজিনাল মেক্সিকান টাইটেল হারম্যানড্যাট, এটা মূলত আমেরিকান লেখক এলিয়ট ওয়েইবার্জার ট্রান্সলেশন করে এটা ইংরেজিতে ব্রাদারহুড নামকরণ করে প্রকাশিত করেন। পাবলিকেশন 1987, সোর্স উৎসগ্রন্থ, কালেক্টেড পোয়েম বাই অক্টাভিও পাজ। থিম, বিষয় কি? ফ্রেন্ডশিপ অ্যান্ড ফেলোশিপ, অর্থাৎ বন্ধুত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতাবোধ। চলে আসি কবিতার রিডিংয়ে। ব্রাদারহুড, হোমেজ টু ক্লদিয়াস টলেমি, অক্টাভিও পাজ। আই এম এ ম্যান, আমি একজন মানুষ। লিটল ডু আই লাস্ট, অল্পক্ষণেই আমি বাঁচব। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, এবং রাত্রিটি প্রকাণ্ড, অনেক বৃহৎ। বাট আই লুক আপ, কিন্তু যখন আমি উপরে তাকাই, দ্য স্টার্স রাইট, তারারা লিখে চলে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তেই আমি বুঝতে পারি। আই টু অ্যাম রিটেন, আমাকেও লেখা হচ্ছে, আমারও ভাগ্য লেখা হচ্ছে। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, আর ঠিক এই সময়, সামওয়ান স্পেলস মি আউট, কেউ যেন আমায় লিখে চলেছে। অসাধারণ এক ছোট্ট কবিতা। এবার ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেসগুলো দেখে নাও, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। আবারও বলছি, এগুলো তোমাদের গাইড বইও রয়েছে, তোমাদের যদি মনে হয় ভিডিওটি পজ করে এগুলো লিখে নিতে পারো। এবার ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এমসিকিউ, এসিকিউ আর ডেসক্রিপটিভ, কয়েকটি কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও স্ক্রিনে। এগুলো তোমাদের গাইড বইও রয়েছে। চলে আসি পরের কবিতা, ডে ব্রেড, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। পোয়েট এবং পোয়েম সম্পর্কে তোমাদের মাইন্ডস্কেপস টেক্সট বই কী রয়েছে পড়ছি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 to 1882 ওয়াজ অ্যান আমেরিকান রাইটার। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন একজন আমেরিকান লেখক ফ্রম 19th century, ঊনবিংশ শতাব্দী, ফর হিজ লিরিক পোয়েম, তার গীতি কবিতার জন্য তিনি বিখ্যাত ছিলেন।
এ ফিউ অফ হিজ ফেমাস স্যার, তার বিখ্যাত কয়েকটি কাজ হলো ভয়েসেস অফ দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, দ্য সংস অফ হিওয়াথা, এগুলো তার বিখ্যাত কাজ। এবার কবিতা সম্পর্কে কী বলা রয়েছে? দ্য পোয়েম ইজ রিটেন ইন রাইমিং কাপলেটস, ছন্দময় লাইনে এই কবিতাটি লেখা হয়েছে। কন্টিনিউ ফর 9 লাইন্স, 9টি লাইন রয়েছে, বাক্য রয়েছে। লংফেলো ট্রেসেস দ্য জার্নি অফ দ্য উইন্ড অ্যাজ ইট পাসেস ওভার দ্য ল্যান্ড অ্যান্ড ওশান। লংফেলো এখানে দেখাচ্ছেন একটা বাতাসের যাত্রা, সে কোথার থেকে, সমুদ্র থেকে উঠে এসে বনের মধ্য দিয়ে, স্থলভাগের মধ্য দিয়ে যাচ্ছেন। আসারিং ইন ফ্রেশ লাইভলি অ্যাক্টিভিটিস উইথ ডেব্রেক, দিন হওয়ার সাথে সাথে যে প্রাণময় প্রাণোচ্ছলতা সেটি তিনি জানান দিচ্ছেন। দ্য পোয়েম অ্যাট এ গ্লান্স, টাইটেল ডেব্রেক, পাবলিকেশন 1858, সোর্স উৎসগ্রন্থ বার্ডস অফ প্যাসেজ, ফ্লাইট দ্য ফার্স্ট, টাইপ লিরিক পোয়েম, মূলত গীতি কবিতা। থিম, বিষয়টি কি? দ্য পোয়েট সিজ এ জয়ফুল উইন্ড অ্যাওকেন্স দ্য ওয়ার্ল্ড টু এ নিউ প্রমিসিং অ্যান্ড বিউটিফুল ডে। এবারে চলে আসি টেক্সটে। ডেব্রেক, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটি বাতাস সমুদ্র থেকে উঠে এলো। অ্যান্ড সেই, এবং বলল, ও মিস্টস, ও কুয়াশা, মেক রুম ফর মি, আমার জন্য জায়গা করে দাও। ইট হেল্ড দ্য শিপস, তারপর জাহাজগুলোকে সম্বোধন করে ডাকলো। অ্যান্ড ক্রাইড, এবং বলল, সেল অন, এগিয়ে চলো। ইয়ে মেরিনার্স, ও নাবিকগণ, দ্য নাইট ইজ গন, রাত্রি শেষ হয়েছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, তারপর দূরে স্থলভাগের দিকে গেল, ক্রাইং, চিৎকার করতে করতে, অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে, জেগে ওঠো, এখন দিন। ইট সেইড আনটু দ্য ফরেস্ট, তারপর বনে গিয়ে সে বলল, সাউট, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, চিৎকার করে সে বলল, তোমাদের সব পত্রময় নিশানা পতাকা বের করো। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, তারপর বনের পাখির ভাঁজ করা পালকের মধ্য দিয়ে গেল। অ্যান্ড সেইট, এবং বলল, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, ও পাখি জেগে ওঠো এবং গান গাও। অ্যান্ড ওভার দ্য ফার্মস, ও চ্যান্টিক্লিয়ার, তারপর খামার বাড়ির মধ্য দিয়ে গেল এবং বলল, ও মোরগরা, ইয়োর ক্লারিয়ান ব্লো, তোমাদের সিঙ্গা বেজে ওঠাও। দ্য ডে ইজ নিয়ার, দিন কাছে চলে এসেছে। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, তারপর শস্য খেতে গিয়ে এটা ফিসফিস করে বলল, বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, মাথা নত করো এবং যে সকাল আসছে তাকে সম্বোধন জানাও। ইট সাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, তারপর গির্জার ঘণ্টা ঘরের মধ্য দিয়ে গেল। অ্যাওয়েক, ও বেল, ও ঘণ্টা, জেগে ওঠো। প্রক্লেম দ্য আওয়ার, সময় বলে দাও। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই, তারপর গির্জা প্রাঙ্গণের মধ্য দিয়ে গেল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অ্যান্ড সেইট, এবং বলল, নট ইয়েট ইন কোয়াইট লাই, এখনও নয়, শুয়ে থাকো শান্তভাবে। অসাধারণ এক কবিতা দিনের শুরুকে নিয়ে। এবারে গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে, এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এবার প্রশ্নের ধরন আগেও বলা রয়েছে, একই ধরনের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ। গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ কোশ্চেন কয়েকটি এখানে নমুনা আকারে দেওয়া হলো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো, বা এগুলো তোমরা তোমাদের গাইড বই থেকেও দেখে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা ইংরেজি বিষয়ের অন্যান্য বিষয় নিয়ে আবার ফিরে আসব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। ধন্যবাদ।